কলেজে এসেও বিরিয়ানিই খাচ্ছি। ভাইরাল এইভাবে কোনোদিনও হওয়া যাবে না। ভাইরাল হতে গেলে একভাবে ভিডিও বানিয়ে যেতে হবে। আর না এটা বাদাম কাকুকে জোর করতে হবে। তুমি একজন এন্টারটেইনার, তুমি একজন ব্লগার, তোমার বক্তব্য, তোমার কথা, তোমার লাইফস্টাইল এটা বিক্রি হয়। তোমাকে মামা ধোয়া এসে পয়সা দেয় যে ভাই তুই মাখো এটা। ওর একটা ভিডিওর ভিউ হয়ে গেছিল মাঝখানে 50 লক্ষ। ছেলেটা একটা টাকাও পায়, পুরোটা ইয়াশরাজ ফিল্মস নিয়ে নিয়েছে। কিন্তু ডেকার্স লেনে খেতে যাও, এরকম কিছু দিয়ে দাও। শুনেছিলাম নেতাজি নাকি এখানে চা খেতে আসতো, এটাকে আরো ইন্টারেস্টিং করে দাও। গুড মর্নিং বন্ধুরা, আজকে সত্যি মর্নিং। অন্যান্য দিনের মর্নিং গুলো একটু ঢপের মর্নিং থাকে, উঠি হয়তো 11টা, কিন্তু গুড মর্নিং বলে দিই যাতে তোমরা বুঝতে পারো যে আমি সকালে উঠেছি। এখন গাড়ির সময় দেখা যাচ্ছে 9:53, 18 তারিখ। এই মুহূর্তে তো নাগেরবাজার ফ্লাইওভার দিয়ে এগোচ্ছি, সাথে ভিপালও আছে। আজকের দিনটা বড়ই স্পেশাল দিন। কেন স্পেশাল দিন বলছি সেটা, আজকে বহু দিন পর আমি আমার কলেজে যাচ্ছি। আমার কলেজ শিয়ালদা জর্জ গ্রুপ অফ কলেজ। আমার ডিপার্টমেন্ট ছিল মিডিয়া সায়েন্স, সেখানে আমি পড়াশোনা করেছি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো সেই কলেজে আজকে আমাকে ইনভাইট করা হয়েছে একটা সেমিনারে। সেই সেমিনারটা আমি করাবো এবং সাবজেক্ট হচ্ছে জার্নি অফ ইউটিউবার্স। এবং হয়তো আজকে কলেজে গিয়ে অনেকটা নস্টালজিকও হয়ে যাবো খুব স্বাভাবিকভাবে। তো আমাদের ম্যাম আমাকে জানালো বেশ কয়েকদিন আগে যে একদিন এসে একটু তোমার জুনিয়রদেরকে একটু উদ্বুদ্ধ করে যাও, তোমার জার্নি সম্পর্কে বলে এনকারেজ করে যাও একটু। তাই বললাম যে নিশ্চয়ই এই অপরচুনিটিটা তো আমার কাছে একটা লাইফ টাইম অপরচুনিটি, অবশ্যই যাবো। বিপালেরও বহুদিন ধরে ইচ্ছে ছিল আমার কলেজ দেখার। কি বিপাল, তাই না? প্রচন্ড পরিমাণে। তার সাথে বিশ্বজিৎ আছে। বিশ্বজিৎ যে শরীর ভালো আছে? কালকে ঘুমিয়েছিল? হালকা আছে। কালকে ঘুমিয়েছিল তো? হ্যাঁ। বিপালের আজকে সকাল থেকে মনে হয় একটু ঠিক আছে। বিপালেরও আসলে পেটটা একটু খারাপ হয়েছিল গতকাল থেকে। এটুকু বলতে পারি যে জুনিয়রদেরকে যতটুকু আমার অভিজ্ঞতা শেয়ার করব সত্যই করব। আশা করি তারা তার থেকে জীবনে এগিয়ে যাওয়ার কিছু অন্তত রসদ পাবে। পাই দেবে। এই যে পাঞ্জাবিটা আমি পরে আছি, বেশ সুন্দর বাংলা লেখা প্রিন্টেড পাঞ্জাবি, এটা কিন্তু আমাদের লিভিং উইথ রাহুল এন্ড কাজরি গিফট করেছে ফ্রম শান্তিনিকেতন। রাহুলের অ্যাকচুয়ালি এরকম একটা পাঞ্জাবি আছে কিন্তু অন্য রঙের, মোস্ট প্রবলি গ্রে কালারের ছিল। ওই পাঞ্জাবিটা আমার খুব ভালো লাগতো, তো আমি তো দেখেই রাহুলকে যখন বলতাম পড়লে ভাই এরকম একটা পাঞ্জাবি আমাকে এনে দে। তো ফাইনালি আমাকে ওখান থেকে এটা এনে দিয়েছে, সোনাঝুরি থেকে। ঢুকে গেছি আমাদের অতি পরিচিত কোলে মার্কেট। একদম শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট লাগতো আমার কলেজ পায়ে হেঁটে। এই মার্কেটের মধ্যে থেকে আমি প্রত্যেকদিন যেতাম। এই মার্কেটের গন্ধটা একসময় খুবই অসহ্য লাগতো, মনে হতো যে না ভাল লাগে না প্রত্যেকদিন সকালবেলায় গন্ধ শুকতে শুকতে কলেজে ঢুকতে। কিন্তু সত্যি কথা বলতে আজকাল এই গন্ধটাকে মিস করি। একটু প্রাণ ভরে গন্ধটা নেওয়া যাক। এখান থেকে বাড়ি ফেরার সময় টুকটাক সবজিপাতি নিয়ে যেতাম, বেশিরভাগ লেবু নিয়ে যেতাম, পাতি লেবু তখন হেভি পাওয়া যেত, 10 টাকা 20টা কিংবা 20 টাকা 40টা এরকম পাতি লেবু। কলাও কিনে নিয়ে যেতাম মাঝে মাঝে। খুবই ব্যস্ততম একটা রাস্তা, পাইকারি বাজার পাওয়া যায় এখানে। এখানে একজন বরফের গাড়ি রেখে চলে গেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও দাদা, বরফের গাড়িটা কার গো? ওই সরাচ্ছে। এই যে আমাদের কলেজ দেখা যাচ্ছে দূর থেকে, এখানে এখন ঢুকবো আমরা। কত দিন পর কলেজে যাচ্ছি, দারুণ মজার এবং দারুণ আনন্দের ব্যাপার আমার কাছে আর কি। এই যে ম্যাম এখানে দাঁড়িয়ে আছে, তমালদা আছে। এই সাইডে আমি তো কাজ করে কোলে মার্কেটে গান শুনি। কি অসাধারণ গন্ধ। চলো চলো ঘরে যাই আমরা। দীর্ঘদিন পর কলেজে ম্যামের সাথে একটু হাঁটছি। এই হাঁটা নিয়েও কিন্তু অনেক ইতিহাস আছে। আমাদের কলেজ শেষ যখন হয়ে যেত, আমরা বাইরের চায়ের দোকানে থেকে চা খেতাম। ম্যাম কখনো গাড়ি নিয়ে আসতো, আবার কখনো কোলে মার্কেটের গন্ধ নিয়েও আসতো। তো সেই সময় যখন ম্যাম মেট্রো ধরতে যেত, আমরা ওখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে থাকতাম, ম্যামের সাথে মেট্রো পর্যন্ত যাবো। এই যে ম্যামের সাথে একটা আড্ডা মারতে মারতে গল্প করতে করতে মেট্রো পর্যন্ত যাবো, এই লাইনটাই একটা অনেক বড় পড়ে যেত। এবং বেশ কিছুদিন পর মানে বেশ কিছুদিন যেটা হতো বেশিরভাগ সেটা হতো আমি যেতাম, কারণ আমি তো দমদমেই থাকি, তো আমি সেক্ষেত্রে যেতাম। আমার মাঝে মাঝে লাকিলি লিফটও পেয়ে যেতাম ম্যামের গাড়িতে।
এইটা মিডিয়া ল্যাব ছিল আগে, এই ছোটো ঘরটা। আর তারপর আমরা যখন বেরোবো সেই সময় মিডিয়া ল্যাবটা জাস্ট ইনঅগ্রেশন হলো। আর এই দিক থেকে হ্যাঁ 0 ওয়াট ক্লিপ। ওকে। তো তো এইখান থেকে আমরা এই সোজা আমাদের ক্লাসরুম ছিল এই দিকে, ওই দিকে কি আমাদের ক্লাস হয় এখন? এখন তো মোটামুটি ফিফথ সেমিস্টার আছে, তো জেনারেলি এই চত্বরটা এই চত্বরটা আমি যেটা ম্যামের কাছ থেকে শুনবো, মানে এটা আমি শুনতে ভীষণ আগ্রহী এবং খুবই গর্বিত যে ম্যাম আমার ব্লগ দেখে। এবং শুধু ম্যাম দেখে না, ম্যামের ছেলেও দেখে। আমরা দেখি সে নাকি আমাদের কাঁসার থালা বাটিতে খাবারটা খুব এনজয় করে। না সত্যি এটা, ওই যে আমি একটু আগেই ওকে বলছিলাম এসবগুলো নিয়ে, যে ওই যে গুছিয়ে মা পরিবেশন করছে, আদর করে বসে খাওয়াচ্ছে, সেইটাই সবচেয়ে বড় ব্যাপার। তার যেটা আজকে সবাই খুব মিস করে, সত্যি খুব মিস করে। কারণ আজকে সময় নেই একসাথে বসে খাওয়া, একসাথে ওই রকম ভাবে বেড়ে। আমি তো কোনোদিন ছেলেকে দিতে পারিনি এবারে বেড়ে, রোজ দিন ও দুপুরবেলা নিজে নিজেই নিয়ে খেয়ে, যেটা খুব খুব মিস করে। তার মানে এই সেন্টিমেন্টটা কিন্তু সবাই মিস করে, সবার মধ্যে এইটা ভরপুর আছে। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার ব্যাপারেও তো আপনি বেশ রসিক মানুষ। খেয়ে খেয়েই আর কি, কিছু কোনোদিন আমি ডায়েট করতে পারলাম না, জীবনে পারলাম না। আমরা রোজ দিনই ভাবতে থাকি কোনো না কোনো একটা খেতে যাবো, রোজ দিনই আমাদের এসএসসি ম্যামও আছে, তমালদাও আছে, আমাদের আমরা এই মিলেই পুরো 2000। হ্যাঁ আমাদের সংসার। না আমার সব থেকে বড় পাওনা আজকে কি জানেন তো, যে আপনারা বললেন যে আমার ব্লগ দেখেন। আমি জানি না এইটা একটা আমার কাছে সাংঘাতিক, এত মানুষ দেখার মধ্যেও এই 10 কোটি মানুষের ভেতরে যে এই যে 3-4টে ভিউ, এটা আমার কাছে একটা সাংঘাতিক। একটা বলার ব্যাপার যে আমাদেরই স্টুডেন্ট সে ব্লগ করছে, এবং সেটা আমাদের দেখাটা হয়তো মানে নিজেও দেখা এবং অন্যকে দেখানো, যে আমাদেরই স্টুডেন্ট নিজেই ব্লগ করছে। সবচেয়ে মজাদার জিনিস এই যে একটু আগে যেটা হলো, এসে বললো এক্সকিউজ মি 0 ওয়াট, ওইটা বেশ ভালো। ওটা ওর কাছেও যেমন একটা পাওয়া, এটা আমাদের কাছেও একটা পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। কলেজের থেকে জিম ক্যারির একটা ছবি ছিল যেখানে অদৃশ্য ক্যামেরা তার কোথাও একটা লাগানো থাকতো, এবং সারাদিন ও কি করছে সেটাই ছিল সেই টেলিভিশন চ্যানেলের কন্টেন্ট। এটা কিন্তু অ্যাকচুয়ালি আজকে কিন্তু তাই রিয়ালিটিতে তাই বাস্তবে এক্স্যাক্টলি। ভীষণ বড় ফ্যান আমি তোমার, ভিডিও দেখি। তো আমি বেসিক্যালি আজকে আমাদের কলেজে এসেছি, এবং আমি যে কতটা আপ্লুত আমার কলেজে আসার পর, আমি কি গোপালদা একটা আসো, গোপালদার সামনে গোপালদার সাথে তুলবে। আমি ড্রেসটা নিয়ে নিই, তবে আসছি আমি কথা বলবো। তুমি কোন ডিপার্টমেন্ট? আমার রেডিওলারি টেকনিশিয়ান। ভালো আছি। আরে চিনবো না। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। ভালো আছে তো স্যার? মানে কতদিন পর কলেজ, মানে আমি যতবার কলেজের এই প্রিমিসেসে রোল দিতে চাইছি ততবার কিছু না কিছু ব্যস্ত হয়ে যাচ্ছি। ফাইনালি সময় পেলাম, মানে আজকে দীর্ঘ প্রায় অনেক বছর বাদে আসলাম। আসা উচিত কিন্তু আসা হয় না। তো আমি খুব নস্টালজিক, মানে এই যে নস্টালজিয়াতে ভুগছি, কারণ এই কলেজের মাটিতে লিটারালি পা রেখেছি। ভালো, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এখানে আমি পড়তাম ভাই, মিডিয়া সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো সেক্ষেত্রে ও আসলে ছেড়ে দেওয়া সত্যি কাজ আছে। একটু এতদিন পর কলেজে এসে কেমন লাগছে আপনার? চমৎকার চমৎকার লাগছে। এটা হচ্ছে জাস্ট অনুভূতি। কলেজে এসে আমার প্রথম এটাই এই শব্দটি বলবো, জাস্ট অনুভূতি। সেই সময়টা যেরকম ছিল আমাদের মতো করে, সেটাও একটা সুন্দর সময় ছিল, এটাও একটা এরকম করেও একটা সুন্দর সময়। একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার পেছনে মিডিয়া সায়েন্সের কতটা সাহায্য করছে? দেখো, মিডিয়া সায়েন্স না আমাকে কেবলমাত্র ইউটিউবার হতে যে সাহায্য করেছে তা না। মিডিয়া সায়েন্স আমাকে মিডিয়া বিষয়টাতে
ঢুকতে জানতে, ক্যামেরাকে বুঝতে, এডিটকে বুঝতে, সবেতে আমাকে সাহায্য করেছে। ইউটিউবার যে আপনি একটা এত বড় ইউটিউবার, তো এই যে মানে আপনার যে পথে সাফল্যটা এলো, এটা কিভাবে এলো, কবে? এটা আসলে সাফল্যটা একটু সময় নিয়ে আসে সবার জীবনে, শর্টকাট বলে কিছু হয় না সাফল্য। এখন 2021-এ এসে তো দেখলাম বেশ বেড়েছে, মাস্ক মুখে থাকলেও লোকে চিনছে, গলার আওয়াজে চিনছে। আমার মনে হয় একটা মানুষ যখন তোমাকে তোমার ভয়েসে বা তোমার অ্যাপিয়ারেন্সে চিনবে, তোমার মুখ না দেখো, তখন সেটা অনেক বড় ব্যাপার হয়ে যায় আমার মনে হয়। তো সেই ছবিটা যখন আমি বানিয়েছিলাম, একটা শর্ট ফিল্ম ছিল 20 মিনিটের, ওই গ্রুপটাতে আমরা কলেজের আমার ব্যাচমেটের অনেকে ছিল, আমরা একসাথে এই সিনেমাটা বানিয়েছি। আমি ডিরেক্ট করেছিলাম, স্টোরিটা ছিল, এবং বাকি প্রত্যেকের অনেক বড় ভূমিকা ছিল সেটা। তো তখনই আমরা ভেবেছিলাম যে আমাদের গ্রুপটার কি নাম দেওয়া যায়। তখন আমি এবং আরো সবাই মিলে সাজেস্ট করি 01। আপনার চ্যানেলের ইউএসপিটা কি? আমার চ্যানেল ইউএসপি একটু আগে যেটা বললাম, যে কন্টেন্ট করছো সেই কন্টেন্টের প্রতি ভালোবাসা। আর আরো একটা বড় ইউএসপি হচ্ছে আমার মা। হ্যাঁ, সেটা তো বলবেন। হ্যাঁ, না ল্যাপটপ শুদ্ধ তখন হলো আমরা যেটা। হলো না, সেবারই হলো না। বাস আজকে তবে আপনারা যে আমার ব্লগ দেখেন বা কেন দেখবো না? বলো তো, প্রথম কথা তুমি করছো বলেই দেখবো। প্রথম এটাই তো ফার্স্ট ক্রাইটেরিয়া হওয়া উচিত, যে আমাদের ছাত্র করছে। আচ্ছা, ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ডলি হচ্ছে কন্টেন্টটা তো খুবই, মানে ইট ইজ মোর দ্যান ইটিং, মানে নর্মাল লাইফস্টাইল, ইট ইজ মোর দ্যান নর্মাল লাইফস্টাইল। সেটাই চেষ্টা করি আর কি। মন্দার দেখলেও হ্যাঁ, মন্দারও খুব ভালো। বহুদিন বাদে একটা, মানে আমার বক্তব্য অনুযায়ী ওটিটি প্ল্যাটফর্ম, বাংলা ওটিটি প্ল্যাটফর্ম আর কি একটা 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 লেভেলে গেল, একটা লেভেল। এটা একদমই তাই, মানে একটা বেশ ভালো মানের কাজ হচ্ছে, যেটা দেখে আর কি একটা আমি মনে এখানে হয়। অ্যাড করবো, সেটা হচ্ছে থিয়েটারের জয় জয়কার। থিয়েটারের জয় থিয়েটারের জয় জয়কার। ওই ছেলেগুলো ছেলেগুলো সবাই থিয়েটারেরই ছেলে। এটা বড় ব্যাপার হচ্ছে যে একটা রিজনাল ল্যাঙ্গুয়েজ নিয়ে এইভাবে যে কাজ হতে পারে, এটা খুব ডায়ালেক্টের বিশেষ ব্যবহার। আর সবচেয়ে আমার আরেকটা জিনিস, ছেলেটা মন্দার, ওই ছেলেটি দেবাশিস দেবাশিস মন্ডল। খুব খুব আমি এখানে দাঁড়াবো। Good morning, everyone. This is a pretty special day for the department as well as for the college, because the guest for the seminar today is our own Shomujit Ghosh, our loving Shomu. This is a special gift for you. Token of love. Okay. Shomujit's YouTube channel 0watt is one of the most popular channels from Bengal. I use that word Bengal because it has a lot of subscribers from Bangladesh too. Not only India and Bangladesh, Bengali people around the world love 0watt. When Shomo started 0watt Films, it was a production house. The Department of Media provided a few students for helping him in the venture of making short films. Later, 0watt changed its way and its pattern of making audiovisuals. And right now, 0watt is a name. The channel got the silver button in 2019. Today, 0watt has backed 100+ million viewers, 550K subscribers, and 7 million average views per month. On the behalf of the college, I wish Shomo all the best for his venture into this new and most popular medium of communication. Now I request Shomo to share with us his story, the story of 0watt.
মানে আমি একদমই ভাবিনি যে এতজন স্টুডেন্টরা বা আমার জুনিয়ররা বলা ভালো যে এখানে আজকে উপস্থিত হবে, মানে খুবই ভালো লাগছে আর কি। আর প্রথমত ম্যামের যে স্পিচটা এটা তো একদম মন খুশি করে দিল। আমি জানি না এখানে কজন আমার চ্যানেল দেখো বা আমার চ্যানেল সম্পর্কে জানো, যদি জেনে থাকো তাহলে বা দেখে থাকো কখনো তাহলে এইটা জানো যে আমি কিন্তু ভীষণ সাধারণ জীবনযাপনের ব্লগ করি। সে বছরটা ছিল 2007 ফার্স্ট 2007-এ আমি ভীষণ কনফিউজ যে আমি আমার ক্লাস 12 এক্সাম পাস করার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর কি করবো, মানে আমি তখন জানি না, মানে আমি ভীষণই হাত রাখছি মানে লিটারালি যাকে হাত রাখলেই বলে। পড়াশোনায় খুবই অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, তো সেক্ষেত্রে আমার কাছে অনেক বেশি কিছু রাস্তা খোলাও ছিল না। তো কয়েকটা ছোট ছোট জায়গা আমাকে বেছে নিতে হচ্ছিল যে আমি কি করবো না করবো সেক্ষেত্রে। তো আমাকে আমার এক বন্ধু একদিন বলে যে ভাই তোর তো এরকম একটা মিডিয়া, সিনেমা, ছবি তোলা, টেলিভিশন এগুলোর প্রতি একটা ভালোবাসা আছে, তো তুই কেন এইরকম কিছু ভাবছিস না? তো আমি তখন বললাম ভাই এইগুলো তো মানে আমাদের মতো মানুষের পরিসরের বাইরে অনেক দূরে, তো এইগুলো নিয়ে ভাবাটা বোধ হয় না খুব ঠিক হবে। ইতিমধ্যে আমি এই ইন্টারনেট সার্চ ফার্চ শুরু করলাম, তখন খুবই কম হতো ওই সমস্ত সাইবার ক্যাফেতে গিয়ে। আবার যেই সাইবার ক্যাফে থেকে সার্চ করছি সেও কিন্তু আমার ক্লাসমেট বৎসরের সাইবার ক্যাফে থেকে আমাদের বন্ধু অমিতাভ, ওরই সাইবার ক্যাফে থেকে আমি সার্চ করলাম। তা ও আমাকে বলছে কি দেখছিস? তা আমি বললাম যে এরকম কিছু মিডিয়া রিলেটেড কোর্স কোথায় কি করা যায় বা পড়াশুনো কোথায় কি করা যায়। তখন ও আমায় বললো আরে আমি তো এখানে এই কলেজে জর্জ কলেজে আর কি মিডিয়া সায়েন্সে ভর্তি হয়েছে। তখন মিডিয়া সায়েন্স কথাটা অনেক নতুন, 2007-এ কথা হচ্ছে, অনেক নতুন। তারপরে কিন্তু আমি পুরনো মানুষ নই। তো তখন ওর কাছ থেকে আমি ব্যাপারটা দেখলাম, তারপর ওই আমাকে বললো যে তুই একদিন যা কলেজে গিয়ে কথা। তা আমি আসলাম তারপর কলেজে, এবং আমি যে এর মধ্যে দেখলাম যেগুলো রয়েছে, ফটোগ্রাফি রয়েছে, ফিল্ম মেকিং রয়েছে, মাস কমিউনিকেশন রয়েছে, আরো প্রচুর কিছু রয়েছে, তোমরা তো জানো। এই তিনটে জিনিস বেশি আমাকে টানতে বলে তিন জিনিসের নাম আগে আসে। তো আর বাকি তো অনেক কিছু আছে যেগুলো আমরা শিখেছি বা তোমরা আরো বেটার শিখছো। তো তখন আমি এই কলেজে আসলাম, এবং তারপর কোথায় এসে মানে কলেজে আসার পর থেকে আমার এই জিনিসটা তৈরি হলো যে আমি না পারবো একটা ক্যামেরা অন করে সেই ফুটেজগুলো নিয়ে কিছু একটা নেড়ে কেটে কিছু একটা পারবো করতে, হয়তো পারবো। সেই পারবো ভাবনাটা তো অবশ্যই কলেজ থেকে এসে এখানে এসে পড়ছি। আমাদের ম্যাম এমজি ম্যাম দারুণ ক্লাস করান, সবাই জানো। সাথে এসএসসি আছেন আমাদের ম্যাম কমালদা, এবং প্রত্যেকের সহযোগিতার ব্যাপারটা কনফিডেন্স যেটা সবার আগে জরুরি, সেইটা না থাকলে তো কোনো পৃথিবীর কোনো কোর্সেই বা কোনো পড়াশোনায় কিছু করতে পারবে না। তো ওই কনফিডেন্সটা জোগান হওয়া খুব জরুরি, সেটা পেতে থাকলাম। বুঝলাম যে তারা বলছে যে পারবে না পারবে কি আছে পড়ো। তো আমাদের তখন ডিপার্টমেন্টে তখন সে বলছে একটা ক্যামেরা ছিল, এবং সেই ক্যামেরাটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে সবাই মিলে ইউজ করতাম। তখন আমাদের মিডিয়া ল্যাব এত বড় ছিল, একটা ছোট মিডিয়া ল্যাব ছিল, সেখানে তখন আমাদের প্রিমিয়ার প্রো এডিট ছিল। সেই এডিট ক্লাসে তো মানে গুতগুতি হতো, সে এডিট ক্লাসে এখন তো কত বড় ল্যাব, কত সুন্দর। তারপর ফিল্ম ফেস্টিভ্যাল একটা জীবনের অনেক বড় অংশ, মানে অঙ্গ বলা যায় হয়ে গেছিল। 2008 থেকে আমরা স্টার্ট করলাম ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করা, সেটাও কিন্তু কলেজের ক্ষেত্রে। মানে এইটা আমরা ভাবিনি যে ফিল্ম ফেস্টিভ্যাল মানে তখন ভাবার বাইরে, কিন্তু আমরা ডেলিগেট পেতে শুরু করলাম কলেজের রেফারেন্স থেকে। শুধুমাত্র ইংরেজি সিনেমা নয়, তার বাইরে গিয়ে যে নানান ভাষার যে এত ছবি হতে পারে, এবং সাবটাইটেল দেখে যে একটা সিনেমা দেখতে হয়, এটা কোনোদিনও জানতাম না যে একটা সিনেমা দেখতে গেলে তলায় সাবটাইটেল করতে হবে। এগুলো আমরা কি করতাম, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করতাম, যে এই কালচারটাকে মেশার চেষ্টা করতাম। ম্যামের খুব ভালো করে মনে আছে, ম্যাম খুব মজা করে বলতো রবীন্দ্রনাথের পাদদেশে। আমরা তখন অতটা ব্যারিকেড ছিল না, অনেকটা খোলা মাঠ ছিল। আমরা কি করতাম, নন্দন 1 থেকে একটা ছবি দেখে এসে রবীন্দ্রনাথের পাদদেশে জড়ো হতাম, কফি টফি চা খেতে খেতে, লেবু চা খেতে খেতে ম্যামের সাথে আলোচনা। ম্যাম কিছুই না বুঝিনি, পুরো মাথার উপর দিয়ে গেল। তো ম্যাম বললো এখন তো বুঝতে পারবে না, পরের সেমিস্টারে আসবে পেপারগুলো, তখন একটু পড়াশোনা হলে ব্যাপারটা বুঝবে, এখন শুধু দেখে যাও, এই রেফারেন্সগুলো তখন কাজে লেগে যাবে। কিছু ভিডিওগ্রাফি কালেক্ট করে সেটাকে নিজের মাথা খাটিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কালেক্ট করে
এডিট টেবিলে বসে সেটাকে গুছিয়ে সুন্দর একটা মিউজিক দিয়ে যে একটা অডিও ভিজুয়াল তৈরি হয়, সেটাই আসলে সিনেমা। আর এই সিনেমাটারই বা এই ডকুমেন্টেশনেরই আরেকটা বোধহয় উন্নত ফর্ম এখন ব্লগ, আমার তো তাই মনে হয়। কারণ আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করছি সেটা তো একটা ডকুমেন্টারি। হ্যাঁ, তো সেইখান থেকে আমার এই ব্লগের জার্নিটা শুরু। এবং আমি কেন তার আগে এত কথা বললাম, তার কারণ হচ্ছে এই ব্লগার হওয়ার পিছনে কিন্তু সিনেমা দেখা, সিনেমা চর্চা করা, ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করা, রাত দিন ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করা এবং উপস্থিত সামনে এনাদের সান্নিধ্য পাওয়া, এটা একটা সাংঘাতিক বড় ভূমিকা পালন করেছে। এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই বলবে যে দাদা প্রত্যেকের হাতে তো আমাদের একটা করে ভালো মোবাইল আছে, আর প্রত্যেকের মোবাইলেই এখন এডিট হয়ে যায়, ল্যাপটপই বা কি দরকার আছে? তাহলে কেন আমরা ব্লগার হতে পারবো না? কেনই বা সিনেমা নিয়ে এত গবেষণা চিন্তা ভাবনা দেখা টাকা সব দরকার? এই জন্য করবে যে যখন তুমি ব্লগের জন্য ক্যামেরাটা অন করে বলবে না হাই আমি অমুক, সেকেন্ড কথাটা বলতে একটু ভাবতে হবে যে কি বলবো। এবং দ্বিতীয় দিন যখন এটা এডিট করতে বসবে তখন ভাবতে হবে যে এই ফার্স্ট শটের সাথে সেকেন্ড শটের কোনো মিল পাচ্ছি না। এই ব্লগের যদি এত কাট থেকে থাকে, এখানেও কিন্তু একটা সাংঘাতিক কন্টিনিউটি মেনটেন করতে হবে। আর একটা গল্প তৈরি করতে গেলে সেটা সকাল আর রাত্রের মাঝখানে যদি দুপুরটা বাদ দিয়েও সে গল্প হয়, তাও সকাল আর দুপুরের মাঝে, সকাল আর রাতের মাঝে কিন্তু একটা যোগসূত্র তৈরি করতে হবে। কখনো কিন্তু একদিনে কোনো কিছু করতে পারবে না। এবার আমি বলি, মানুষের একটা ধারণা তৈরি হয়েছে ব্লগ। আমি কিন্তু কাউকে ডিসকারেজ করছি, কাউকে না, এখানে যারা আছে বা পরে যারা ভিডিওগুলো দেখবে, যে ব্লগ নিয়ে একটা ধারণা তৈরি হয়ে গেছে মানুষের, যে ব্লগ তো সবাই পারে, সবাই সত্যি পারে। ব্লগ কি? ব্লগ একটা ক্যামেরা অন করে দেওয়া, সেখানে কিছু কথা বলা, তারপরে একটা কিছু ফটো সেটা ঝুলি ছেড়ে দেওয়া, আর লাস্টে বলে দেওয়া সাবস্ক্রাইব করো, এগুলো তাই না? আসলে ব্লগ ব্যাপারটা তো সহজ নয়। কেন সহজ নয় সেই গল্পটা এবারে, যে ব্লগটা কেন সহজ, তারপরে কি করে ব্লগ করতে হয় সেটা। ব্লগ করতে গেলে ব্লগের একটা প্র্যাকটিস দরকার। ব্লগ করতে গেলে ক্যামেরার সামনে অনবরত কথা বলার প্র্যাকটিস দরকার। কি বিষয় নিয়ে কথা বলছি, আমি যদি আমার রোজনামচার গল্প বলি, খুবই বোরিং গল্প, তাও সেটাকে ইন্টারেস্টিং কিভাবে করবো, সেই প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা কিন্তু করতে করতে হয়। তো বাংলাতে যদি করতে হয় তাহলে কি করবো? বম্বেতে থেকে কি বাংলা করা সম্ভব? এটার সাথে সাথে আমি তখন দুটো কাজ করছি। এক তো অফিসে চাকরি করছি, আর তখন জিতে একটা কার্টুন, অ্যানিমেশন কার্টুন চলছিল, জিতে জিন্দাবাদ বলে। তো সে 2 বছর চলেছিল, সেই কার্টুনটা স্ক্রিপ্ট লিখছি। ওই কার্টুনটার মূল গল্প আমার লেখা এবং প্রথম দিককার প্রচুর স্ক্রিপ্টও আমার লেখা। সেটা আমাদেরই অফিসেরই একটা পার্ট ছিল। তা সেই কার্টুনের গল্প লিখে পাঠাচ্ছি ওই কলকাতার এই হাউসেরই আরেকটা, মানে আমি যে হাউসে চাকরি করতাম সেই কলকাতা ব্রাঞ্চে, আর এদিকে আমার ওই হাউসে সামলাচ্ছি, আর তার সাথে ইউটিউবের চর্চা, কিভাবে ইউটিউব হচ্ছে। তো তারপর আমি আমার অফিসে বললাম যে দেখো, অনেক সময় তো শুধু শুধু মেশিনপত্রগুলো পড়ে থাকছে, কোনো ইউটিলাইজেশন নেই, তো চলো না এটাকে ব্যবহার করি, মানে একটা কিছু ইউটিউব চ্যানেল করি। তো অফিস প্রথমে খুব আগ্রহ প্রকাশ করলো, তারপরে আবার বললো না এটা অনেক লম্বা প্রসেস, অনেক সময় সাপেক্ষ, আবার এর জন্য আলাদা করে লোকজন নিতে হবে, পয়সা করি খরচা এই ছিল। তা আমি বললাম যে ঠিক আছে, তখন তোমরা করবে, তাহলে আমি করবো বলে এতটাই বিষয়টা ক্ষেত্রে আমি প্যাশনেট হয়ে গেলাম যে আমি চাকরি ছেড়েই দিলাম 2015 শেষের দিকে। তো 2015 শেষের দিকে চাকরি তো ছেড়ে দিয়েছি কাজে করে, কিন্তু করছি তো কিছুই না, মানে এবার করবোটা কি? বাঙালি সব থেকে সুদিন আসলো স্ট্রাগল, বাঙালিদের সব থেকে প্রিয় শব্দ, সেই স্ট্রাগল চলে আসলো। মহামারী দিল, মানে আমার আত্মীয় স্বজনরা তুই চিন্তিত হয়ে পড়লো যে বম্বের ভালো চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে, আবার রুমও দিয়েছিল নাকি থাকতে, বলে না বম্বেতে তো মাথায় বোঝা ঠাই পাওয়া অনেক বিশাল ব্যাপার, সেটাও দিয়েছিল, তাও চলে আসলো, মানে এইবারও কি করতে চায়। তো তারপর মাকে বললাম যে মা আমি না ইউটিউবে ভিডিও বানাবো। তো একটা ছেলে 2010-এ গ্র্যাজুয়েট হয়ে গিয়ে এখান থেকে পাশ করে তারপরে সে সিনেমা নিয়ে কালচার করে একটা ভালো চাকরি পেয়ে আবার সেটা ছেড়ে দিয়ে আবার একটা আনসার্টেন ফিউচারের দিকে দৌড়ানো, সেটা তো একটা খুব চিন্তার ব্যাপার প্রত্যেকের জন্য, শুধু আমার বাড়ি কেন, সবার বাড়ির জন্য। কিন্তু মনে হয় এরকম কিছু কিছু কাজ একটু সাহসের সাথে করলে জীবনে করা ক্ষতি হয় না। এই যে আজকে চলে আসলাম এখানে, সবার সাথে দেখা হয়ে গেল, এটা তো বিশাল পাওনা। কদিন ধরে ম্যামকে মিট করলাম, মানে এটা বিশাল ব্যাপার। ইতিহাসও তাই বলে, সিনেমা দেরিতে একদম যা দিয়ে বিপ্লব হয়েছিল, সিনেমা যে রাইফেল হয়ে যেতে পারে
যেটা সিনেমা বেরিতে আমাদের শিখিয়েছিল সারা বিশ্বকে, সেইটা আজকে ব্লগাররা করছে। এক্স্যাক্টলি ঠিক এটাই। তো ব্লগাররা যে পরিবর্তনটা নিয়ে এসেছে বলা যায় সেটা হচ্ছে যে ইউটিউবে সেলিব্রিটি কেবলমাত্র নোন ফেস যাদের টেলিভিশনে দেখা যায় তারা নয়, ইউটিউবের সেলেব যাদেরকে কেউ চেনে না তারা। ইউটিউবারদের কোথাও আনা বিপ্লব সেটাই যে সাধারণ মানুষও একটা পপুলার ফেস হতেই পারে, সেটাই হয়তো ইউটিউবারদেরও আনা একটা চেঞ্জ, বড় চেঞ্জ সারা পৃথিবীব্যাপী। এই যে গোটা লম্বা জার্নিটার 100 ভিউ থেকে 10 কোটি ভিউ, আর এই যে মাঝখানে সময়টা 5 বছর 2016 থেকে 2021, এই 5টা বছরের মধ্যে কিন্তু অনেক ঘষাঘষি, অনেক ঠেলাঠেলি, অনেক পরিশ্রম, অনেক কান্নাকাটি, অনেক রকম কিছু জড়িয়ে আছে এবং তার ফলেই এই জায়গাটা পাওয়া। আমার মনে হয় যে তোমরা ওই ভাইরাল শব্দটা নিয়ে একটুখানি মাতামাতি করো, যে ভাইরাল সবাই করে, যে ভাইরাল কি করে হওয়া যায়। ভাইরাল হওয়ার কোনো আলাদা কোনো সায়েন্সও নেই বা ভাইরাল হওয়ার আলাদা কোনো ফর্মুলা নেই। ভাইরাল তখনই হওয়া যায় যখন তোমার একটা ভিডিও মানুষের অনেক বেশি ভালো লাগবে, আর এই মানুষের অনেক বেশি ভালো লাগার এই ব্যাপারটা কেউ কোনোদিনও বলতে পারে না। তাহলে আজ পর্যন্ত মানে একটা খুব সাধারণ উদাহরণ দিলে রোহিত শেট্টি দিলওয়ালে ফ্লপ হতো না, রোহিত শেট্টি তো বলা হয় যে হিট মেশিন, তাহলে কি করে দিলওয়ালেকে ফ্লপ করে দিল? শাহরুখ খান কাজল ফাজল নিয়েও ফ্লপ, তার মানে ওই চাবিকাঠি কারোর কাছে নেই। আবার রোহিত শেট্টির গোলমাল কত হিট হয়ে যাচ্ছে। তো যদি কমার্শিয়ালি ব্যাপারটাকে দেখো যে আমি অনেক মানুষের কাছে পৌঁছবো, তাহলে এটা উদাহরণ। ভাইরাল এইভাবে কোনোদিনও হওয়া যাবে না। ভাইরাল হতে গেলে একভাবে ভিডিও বানিয়ে যেতে হবে, আর না এটা বাদাম কাকুকে জোর করতে হবে যে বাদাম কাকু কিন্তু রানু মণ্ডলের থেকে অনেক বেটার, অনেক গুণের বেটার। রানু মণ্ডল ভাইরাল, অবশ্যই দেখো এদের নিয়ে আলোচনা করতে হবে, কারণ এরা কিন্তু ভাইরাল। স্যান্ডি শাহকে তুমি অস্বীকার করতে পারো না, কিন্তু ভাইরাল। যদি তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাও, সেখান থেকে উপার্জন করতে চাও, নিজের ক্যারিয়ারকে সেখানে নিয়ে যেতে চাও, যদি তুমি টিকটকে গিয়ে কথা বলতে চাও, ভুবন বাবার মতো তোমার জনপ্রিয়তা চাও, কিংবা বঙ্গের মতো তোমার জনপ্রিয়তা চাও, তাহলে কিন্তু তুমি কখনো ভাইরাল মানুষকে অস্বীকার করতে পারো না। তাদের নিয়ে হাসাহাসি করো, কিন্তু তাদেরকেও কিন্তু বোঝার চেষ্টা করো যে ভাইরালটা কি করে হয়ে গেল, বাদাম কাকু কেন ভাইরাল। বাদাম কাকুর আমি বাদাম কাকুর থেকে যে দুটো জিনিস বুঝেছি, এক হচ্ছে বাদাম কাকুর যে গানটা ছিল ওটা কিন্তু যথেষ্ট সুরে লাগা, ওটা বেসুরা গান নয়, যথেষ্ট সুরের গান। আর দ্বিতীয় জিনিস হচ্ছে বাদাম কাকু কিন্তু মাটির মানুষ, একদম বীরভূমের একদম মাটির থেকে উঠে আসে একটা লোক। তা একটা লোক যে এত ভালো গানও গাইছে, আবার একটা জিনিস প্রোডাক্ট সেলও করছে, আবার মাটির মানুষ, মানে এই দুটো জিনিস। ক্রিকেটের ভিডিও প্রচুর ভাইরাল হয় ইউটিউবে, এই শট ওই শট, সচিনের ওই শটটা, এই সচিনের আউট হয়ে যাওয়া, সবই ভাইরাল। কেন ভাইরাল? তার কারণ ক্রিকেট আর পলিটিক্স এই দুটো তো কোনো মানুষের জীবনের বাইরেই নয়, মানে তো রক্তে ঢুকে গেছে, আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়। সেই ভিডিওগুলো যদি তুমি কালকে ভাবো যে ওই ভিডিওগুলো বানিয়ে আমি ভাইরাল করবো, তাতে কিন্তু লাভের লাভ কিছু হবে না। কপিরাইট ক্লেম থেকে পুরো চাইলে শেষ। উল্টে ওই ESPN তখন ছিল বা এখন এরা ওই রেভিনিউগুলো কামাবে। তাহলে এবার কামানো রোজগার, এই প্রশ্নটা আসুন তো, যেটা জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। দাদা এখান দিয়ে কিছু করা যায়, রোজগার পাতি কি হয়, পকেট টকেট কি চলে, ফাটা মেরে কি ঘোরাফোরা যাবে, ভবিষ্যতে কি চলবে দিনকাল, বউ বাচ্চা, নিজেরা, পরিবার, এটাও তো একটা বড় প্রশ্ন। চলবে যদি সেটা সেইভাবে করা যায়, বুঝিয়ে বুঝে যদি করা যায়, চলবে। আমি তো চলছি, মানে অনেকদিন হয়ে গেল এবং জানি এখন অনেকদিন টিকবো। বাকি এরকম অনেকেই আছে যারা কলকাতা শহরে প্রচুর নাম করা ইউটিউবার্স, অনেকে বন্ধু অনেকে শত্রু, এরকম অনেকেই আছে। তো তারাও তো চলছে। কি করে চলছে? রোজগার হচ্ছে বলেই চলছে। তো রোজগারটা কি করে করবে ইউটিউবে, এটা একটা বড় প্রশ্ন। ইউটিউব কেন, ফেসবুকে, ইনস্টাগ্রামে, YGTV তো। ইউটিউবের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে গান, সং, মিউজিক। এইটা যদি অন্যের নিয়ে নাও তাহলে শেষ, চ্যানেল কপিরাইট। সেই ভিডিওটা হঠাৎ করে সমুদা ভিউ হয়ে গেছিল 2.5 মিলিয়ন, একটা টাকা পেলাম না। এটা যেন বলতে না হয় কোনোদিনও, কেউ হয়তো আমার মেসেঞ্জারে লিখলো, খুব দুঃখ। এটা দিয়ে 1 থেকে ফলো করতে হবে, যেটা আমি করেছি। তো কপিরাইট একটা মস্ত বড় সাবজেক্ট। ইউটিউব কিন্তু খুব অর্গানাইজড।
ইউটিউব কথাটা প্রথমে আনছি এই কারণে ইউটিউবের ফিউচার ভীষণ বড়, ফেসবুকেরও ফিউচার অনেক বড়, ইউটিউবের ফিউচার এই জন্য বড়, ইউটিউব অনেক গুছিয়ে কাজ করছে। ফেসবুকও শুরু করে দিয়েছে অলরেডি, ফেসবুক ইন্ডিয়া আমাকে যোগাযোগও করেছে এবং ওদের হয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো ফেসবুকও চাইছে যে ইউটিউবের মতো সিরিয়াস কন্টেন্ট মেকাররা ওদের কাছে আসুক, ওরা প্রতি মুহূর্তে এটা চাইছে, এবং তার জন্য আমাদের মতো রিজনাল বেস বা একটা ভাষা নিয়ে কাজ করা মানুষ তাদেরকে গুরুত্ব দিচ্ছে না, কেবলমাত্র হিন্দি ইংরেজিকে গুরুত্ব দিচ্ছে না। হিন্দি ইংরেজি পৃথিবীতে বিশাল মার্কেট, তার বাইরেও কেউ অসমিয়া বলে একটা ইউটিউব ভিডিও বানিয়ে রোজগার করলো, বাংলা বলে করলো, কি আরো 4টে মৈত্রী ভাষা বলে, আর মানে এইরকম ধরনের। তো এই ভাষাগুলো বলেও যে ইউটিউবে করা যায়, বা রাজবংশী বলেও যে একজন রাজবংশী লোক যে ইউটিউবার হতে পারে, সেটাও কিন্তু একটা বড় চেঞ্জ, পৃথিবীর বুকে একটা বড় চেঞ্জ। তো এই কপিরাইট গল্পটা হচ্ছে যখন তুমি অন্যের পারমিশন ছাড়া অন্যের ক্রিয়েশনকে ইউজ করে ফেলবে। সেটা সব থেকে বেশি পড়ে মিউজিকে, ভুল করে ফেলি আমরা, আর তারপরে পরে হচ্ছে তার পরেরটা পরে, আগেরটা যেন মিউজিক, যেটা সব থেকে বেশি কঠিন, যেটা নিয়েই মানুষ সব থেকে বেশি কেস খায়, যে মিউজিক ব্যবহার করে কেস খেয়ে গেছে। আমার এক বন্ধু, ও ওয়েডিং এর ভিডিও বানায়, ওর একটা ভিডিওর ভিউ হয়ে গেছিল মাঝখানে 50 লক্ষ, ছেলেটা একটা টাকাও পায়, পুরোটা ইয়াশরাজ ফিল্মস নিয়ে নিয়েছে। ইয়াশরাজের ওই মস্ত বড় বিল্ডিং, সিরিয়াসলি আমি দেখতে যখন থাকতাম ইয়াশরাজ বিল্ডিং দেখছি না, আইডিয়া বিপ্র দেখছি, বুঝতে পারতাম না এত বড় বিল্ডিং। তারপরে ওই টাকাগুলো ওরা নিয়ে নেয়, ওগুলো দেয় না যে একটা বাচ্চা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর বানিয়েছে দিয়ে দিই, ও নেবে, কিন্তু কিছু করার নেই, ইয়াশরাজ জানে না, ওটা ওখানে সিস্টেমে থাকে, ওটা চলে যাবে অটোমেটিক। কলেজের মধ্যে যারা ইকুইপমেন্টস আমি আজকে উপস্থিত দেখতে পেলাম, এই যে প্রচুর কিছু শিখতে পারবে। তারপরে নিজেদের কাছে ছোট ছোট মোবাইল আছে, সেইগুলো নিয়ে টুকটাক করো। আগের থেকে ইউটিউবে দেবো এই কোনো বিষয় করো না, 10টা ভিডিও বানাও, নিজেদের মধ্যে আলোচনা করো, এই ভিডিওটা কেমন, ওই ভিডিওটা কেমন। এর মধ্যে থেকে অনেকে বলতে পারে আমি ওই মেকআপ ব্লগ করবো, মেকআপ কোনো মেয়ে বলতে পারে, ছেলে বলতে পারে, কেউ বলতে পারে আমি ডান্সের ভিডিও করবো, কেউ বলতে পারে যে আমি লাইফস্টাইল করবো, আবার কেউ বলতে পারে যে আমি নিউজ চ্যানেলই করবো, ভালো ভাইরাল ভিডিওস যেখানে পাওয়া যায়। তো অনেকে বলতে পারে, তো সেইগুলোতে কপিরাইট পলিসিটা সব থেকে বড় দরকার যদি করতে হয়। কপিরাইট পলিসির থেকে আরো একটা জিনিস যেটা মাথায় আসলো, সেটা হচ্ছে যে ইউটিউব রেভিনিউ কিভাবে দেয়, এটাও একটা বড় প্রশ্ন। যে কোন ভিডিও কিভাবে টাকা রোজগার করে, কত টাকা রোজগার করতে পারে সর্বোচ্চ, কিভাবে টাকাটা আসে। টাকাটা ডিরেক্টলি ব্যাংক অ্যাকাউন্টেই আসে, নিজেদের অন্যের কোথাও জায়গায় না, নিজের ব্যাংক অ্যাকাউন্টে একদম প্রত্যেক মাসে 21 তারিখেই ঢোকে, 21 তারিখে মেল পাঠায়, 29 তারিখে ঢুকে যায়, এবং তোমার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাইও করবে। এরকম না যে তুমি উল্টোপাল্টা কিছু করে টাকা অন্য একটা অন্য নিয়ে নিতে পারবে, একদম তা হয় না। টাকাটা আসে কিভাবে, টাকাটা আসে অ্যাডভার্টাইজমেন্ট, সিম্পল পলিসি, টেলিভিশন। যেই প্রোগ্রামে যত বেশি টিআরপি তত বেশি বিজ্ঞাপন, একদম টেলিভিশন ফরম্যাট। সন্ধ্যাবেলা 7টা সিরিয়াল, যত অ্যাডভার্টাইজমেন্ট পাবে, রাত্রে 11টা তো পায় না, সুতরাং বোঝাই যাচ্ছে প্রাইম টাইম। কিন্তু ইউটিউব বা এই সোশ্যাল মিডিয়ার যে নেটওয়ার্ক গুলো পপুলার, ফেসবুক, ইউটিউব, যেখানে ব্লগ করা যায় বা ভিডিও বানানো যায়, এখানে কোনো প্রাইম টাইম বলে কিছু হয়। অনেকেই বলে 7টায় ভিডিও আপলোড করলে দিতে হবে, ওটা বাজে। প্রাইম টাইম বলে কিচ্ছু হয় না, তার কারণ মানুষ এখানে যখন ইচ্ছে অ্যাক্সেস করতে পারবে। এটাই হচ্ছে তাদের একমাত্র স্বাধীনতা, যে আমাকে 7টার সময় টেলিভিশন চালিয়ে বসে থাকতে হবে, 7টা বাজে ইজি অ্যাক্সেস, যখন তখন চালাবো, যখন তখন দেখবো, যেখানে ইচ্ছে পজ করে দেবো, যখন ইচ্ছে লাইক দিয়ে দেবো, যখন ইচ্ছে ডিসলাইক দিয়ে দেবো, নিচে যা কমেন্ট করে দেবো, এই যে বা ভালো কমেন্টও করবো। এই যে প্রত্যেকটা মানুষ যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের এত কাছে আসতে পারবে, তার জন্যই এই মিডিয়ামটা এত পপুলার হয়ে গেছে। আজকে আমরা কি কোনোদিনও ভাবতে পারতাম যে টেলিভিশন সিরিয়াল বা টেলিভিশন অ্যাক্টরস বা ফিল্ম অ্যাক্টরস ছাড়া কোনোদিনও কেউ ওর সাথে সেলফি তোলে? কিন্তু ইউটিউবারদের সাথে তোলে, ফেসবুকে যারা পপুলার তাদের সাথে তোলে। বাদাম কাকুকে নিয়ে বিশাল শোরগোল হচ্ছে, বাদাম কাকু নিয়ে সেলফি তুলছে, আরো বিখ্যাত কাকু এমএম সেখানে পৌঁছে গেছে। রেভিনিউটা কি করে আসছে? একটা ভিডিও বানিয়েছো, কি ভিডিও বানিয়েছো? 3 মিনিটের মিউজিক ভিডিও, ধরো নিজেরাই গান গেয়েছো, নিজেরাই কম্পোজিশন, কোনো কপিরাইট সিন নেই, নিজেরাই শুট করেছো, সব বন্ধুরা মিলে একটা মিউজিক ভিডিও বানিয়েছো। সেই মিউজিক ভিডিওটা ছেড়ে দিয়েছো ইউটিউবে, ছেড়ে দিয়ে ভিউ হয়ে গেছে কত? সে ভিউ হয়েছে 5 লাখ, ধরে 5 লাখ ভিউ পেয়েছে। অ্যাড ছিল কটা মিউজিক ভিডিওতে? একটা। সেই ভিডিও রেভিনিউ কম, কারণ সেই ভিডিওতে একটাই মাত্র অ্যাড অ্যাপিয়ার করেছে। আর সেম ভিডিও 15 মিনিটে 4.5 লাখ না 4 লাখ ভিউ হয়েছে, ওটার থেকে বেশি উঠে, তার কারণ সেখানে 3টে অ্যাড অ্যাপিয়ার করেছে। তো গুগল তো ব্যবসা দেখে, গুগল তো তোমার ক্রিয়েটিভিটি নিয়ে খুব একটা ব্যস্ত নয়, গুগলের ব্যবসা নিয়ে ব্যস্ত। এবার তুমি ক্রিয়েটিভ কি করে হতে পারছো, ওটা তোমার, ওটা গুগল বদল করতে।
তো এবার তোমার ক্রিয়েটিভিটি তুমি দেখো না। তুমি যদি বলো না আমার অত ইয়ে নেই ভাই, আমি একটা অ্যাডই খুশি, তাহলে তুমি খুশি। আর তুমি বলো না আমার 4টা অ্যাড লাগবে, তাহলে তুমি 4টা অ্যাডের মতো কন্টেন্ট বানাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি কেউ মিউজিক নিয়ে কাজ করতে চায় তাহলে সাবধান, কারণ মিউজিক হচ্ছে ইউটিউবে অনেক একটা কঠিন জায়গা, যেটা করতে গেলে অনেক ভাবনা চিন্তা করতে হবে, আগের থেকে কপিরাইট নিতে হবে। কালকে এই গান ওই বন্ধু বান্ধবী তোমাকে দিয়ে দিল ক্লেম, ওই বন্ধু দিয়ে দিল ক্লেম, দিতেই পারে, যেটা আমার কন্টেন্ট ছিল ও নিয়ে নিয়েছে। তাই জন্য মিউজিক নিয়ে সাবধান। এবার রইলো লাইফস্টাইল ব্লগিং, যেটা সব থেকে কোডান কোড এখন ফেমাস, তাই তো? লকডাউনে যেটা সব থেকে ফেমাস হয়ে গেছে লাইফস্টাইল। কি লাইফস্টাইল? টোটো করে বাজারে যাচ্ছে, লাইফস্টাইল। আবার কি লাইফস্টাইল? সম্পাদী করে। হ্যাঁ, আমার লাইফস্টাইল, লাইফস্টাইল হচ্ছে যে আমার বাচ্চা একদমই খায় না, লাইফস্টাইল হতেই পারে। এইবার হচ্ছে এই যে যে বৌদি বাচ্চা তার খায় না, সে এত পপুলার হয়ে যেতে পারে, ওই টোটোওয়ালাই বলবে আমি আপনার টেলি ভিডিও দেখি, আপনার সাথে ছবি তুলতে যাই, আসুন। এটা তো একটা বড় চেঞ্জ, মানে এটা বাচ্চারা খাওয়ারই দরকার, ভাব করেই হয়ে গেল মা খুশি। ভূমিকা পালন করছে সমাজে। সে একটা সাধারণ স্তরের একজন মানুষ হয়ে সে টোটো করে যেতে যেতে 4টে সেলফি দিতে দিতে যাচ্ছে, এর থেকে বড় কিছু হয়? তার মানে কি? তার মানে নুসরাতের মিমি জাহান পাশ থেকে গেলে যে লোকে ছুটবে, এই কনসেপ্ট পূরণ হয়ে গেল। এই কনসেপ্ট পুরনো। বৌদি দৌড়ালেও ছুটি একটা ছবি, দাদা দৌড়ালেও হতে পারে, কাকু সে দৌড়ালেও হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু ইউটিউব চেঞ্জ করছে বা সোশ্যাল মিডিয়া চেঞ্জ করছে। এবার রেভিনিউর কথাটাও বলে দিলাম। রেভিনিউ, আর যদি বলো সর্বোচ্চ রেভিনিউ কি হতে পারে দাদা, সর্বোচ্চ রেভিনিউ বলে কিছু নেই। সর্বোচ্চ রেভিনিউ বিশাল সর্বোচ্চ হতে পারে, কেউ ওরা কল্পনা করতে পারে না। বর্তমানে তো শোনা যাচ্ছে যে কন্টেন্টটা কিভাবে মাপা যায়, আমি এই এত মিনিটের ভিডিওতে আমি এত টাকা ইনকাম করতে পারবো বা এত ভিউয়ার্স হলে আমি, এরকম কিছু ব্যাপার আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। কন্টেন্ট হয়েছে, একটা কন্টেন্ট যদি 14 মিনিট হয় সেখানে আপনি 4টে অ্যাড লাগাবেন, সে 4টে অ্যাড আপনাকে রেভিনিউ বেশি দেবে। যদি আপনি সেখানে একটা অ্যাড প্লেস করে দেন তার রেভিনিউ থেকে, এবার এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি 4টে অ্যাড চান কি একটা অ্যাড চান, সেটাও আপনি প্লেস করতে পারবেন এবং আপনি টাইমটাও প্লেস করতে পারবেন। এবং আমি মনে করি, এটা আমি সত্যি বলছি, আমি মনে করি সবাই ব্লগ করতে পারে যদি তাদের মাথায় ওই যেগুলো বললাম আমি কলেজ থেকে শিখেছি সেই শিক্ষাগুলো থেকে যায়। ক্যামেরা হ্যান্ডেল করতে হবে কিভাবে, কিভাবে এডিট করতে হবে, ব্যাকগ্রাউন্ড স্কোরটাকে কিভাবে কাজে লাগাতে হবে, এবং বাকিটা আমার নিজের ভোকাবুলারির উপরে ডিপেন্ড করছে, আমি কোন ভাষা বলছি, কতটা স্পষ্ট বলছি, কতটা ভালো বলছি। অনেকে আছে দেখি বাঙালি হয়ে হিন্দি ব্লগ, খুব হাস্যকর। সব বাঙালি যে বাজারে হিন্দি বলে তা বলছি না, কিন্তু কিছু কিছু বাঙালি দেখছি খুব হিন্দি ব্লগ করছে। তা আমাকে আবার লিখে, দাদা আমার ব্লগটা দেখবেন, লিখলো বাংলায়, চালিয়ে দেখলাম मैं तो इधर आया हूं, একজন মহিলা বললো। আমি বললাম যে আমিও যদি আয়া হুঁ কি করে বলতে পারে। তো মানে আমি তখন তারপরে লিখি যে মানে থামস আপ দিয়ে দিই, কিন্তু কিছু লেখার থাকে না। তো যদি যেই ভাষাটা তোমার সরগর, তুমি যে ভাষাটা অনেক বেশি কমফোর্টেবল, অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করো, সেই ভাষাটাই বলো, সেই ভাষাটা উপরেই ব্লগ করো। সেই একদম মাথায় এলো না হিন্দি বললে পপুলার হয়ে যাবো, কালকেই আমাকে বিশাল একটা পপুলারিটি দিয়ে দেবে ইউটিউব, তা হয় না, বরং মজা খিল্লিও হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে যে যার ভাষা নিয়ে ব্লগ করো, তৈরি করো। আমি চমৎকার হিন্দি বলি, অবশ্যই হিন্দিতে ব্লগ করো। তো এবার সেক্ষেত্রে ওটাই করতে পারো। আর যদি কোনো বাংলা ব্লগ করো, বাংলা করতে পারো। আর কন্টেন্ট গুলো বুঝে করো, ক্যামেরা বেশি শেক না করে, এইগুলো টেকনিক্যাল ব্যাপার, এগুলো নিজেরাই শিখে যাবে। এখন তো সব মোবাইলেই তো স্টেবিলাইজার ফিল্টার লাগিয়ে দিচ্ছে, কারোরই তো দেখি শেক টেক করে না। তো ওই মোবাইলে করো কি ডিএসএলআর করো, তবে যেটা করো সেটা হচ্ছে যে ক্লাসগুলো মন দিয়ে করো, হ্যাঁ, তাহলেই বাকিগুলো মন দিয়ে হবে। ক্লাসগুলোকে এনজয় করো, মানে প্রত্যেকটা ক্লাস আমরা দারুণ এনজয় করেছি। আর কারো কিছু আছে বলার? ও তাহলে তো আমি দারুণ বলেছি, কারো জিজ্ঞাসাই নেই। তাহলে এই ভালোই বললাম নাকি? আমার বলো, কি কি বলো। সেটা হচ্ছে যে ধরো তুমি একটা ভিডিও করছো, হ্যাঁ ভাইরাল হয়েছে, মোটামুটি একটা সাবস্ক্রাইবার আছে, তো কিছুদিন বাদে দেখলে যে তুমি সেই একই কন্টেন্ট দিচ্ছ কিন্তু হঠাৎ করে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, সেইটাকে আবার পুশ ব্যাক করে সেইটাকে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে না বাড়ছে না? না মানে যেটুকু আছে তার থেকে কমে যাচ্ছে, তারা ইন্টারেস্ট পাচ্ছে না তোমার আগে। এটা কি নতুন চ্যানেলের ক্ষেত্রে বলছো? হ্যাঁ, নতুন চ্যানেলে এটা একটা খুব বড় প্রবলেম। এটা আমারও হয়েছিল, তখন কম হয়েছিল, এখন একটু বেশি হয়। এখন না মানুষজন ভাবছে যে ওকে সাবস্ক্রাইব করেছে তো পয়সা পাবে, দুদিন আগে আনসাবস্ক্রাইব করেছে, এরকম একটা ধারণা চলে এসেছে। জবের থেকে ইউটিউবটাকে মানুষ প্যাশনের থেকে বেশি টাকার জন্য ব্যবহার করা একটা জায়গা বানিয়ে ফেলেছে। আমার মানে এটা খুব শুনতে খারাপ লাগলো, এটা ঠিক নয়। মানে এরকম অনেকে বলে আমার না চাকরি চলে গেছে, চাকরি নেই, আমি ইউটিউব করবো, আমাকে একটু ফলো করে দাও।
আরে এটা কি এরকম করে চাওয়ার জায়গা নাকি? এখানে তো তুমি তোমার কন্টেন্টকে বুক চিতিয়ে লোককে দেখাচ্ছ, মজা দিচ্ছ, তার বদলে লোকের থেকে টাকা পাচ্ছ। তুমি মাথা নিচু করে টাকা চাইবে কেন? আমরা সাবস্ক্রাইব করে দাও, কোনো দিন বলবে না কাউকে। এর মোবাইলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একদম করবে না। ওই একটা সাবস্ক্রাইবারে কিচ্ছু হবে না, পরে বলবে আমার ফোন নিয়ে তো করে দিয়েছি। তাই জন্য আজকে বেড়ে গেছে। মানে ভিউই আসবে না, হ্যাঁ, সাবস্ক্রাইবার না। তুমি একজন এন্টারটেইনার, তুমি একজন ব্লগার, তোমার বক্তব্য, তোমার কথা, তোমার লাইফস্টাইল এটা বিক্রি হয়। তোমাকে মামা ধোয়া এসে পয়সা দেয় যে ভাই তুই মাখো এটা, তো তুমি সেটা জন্য পয়সা পাও। তো স্বাভাবিকভাবে তুমি কোনোদিন কাউকে বলতে পারো না যে আমার দুরবস্থা চলছে তাই ইউটিউব চ্যানেল খুলেছি, আমাকে সাবস্ক্রাইব করে দিন, আমি তাহলে একটু আপনার মতো সুন্দর লাইফস্টাইল করতে পারবো। এটা খুব বাজে একটা ধারণা, এটা যারা করে থাকে খুব বাজে করে। আমি একটা তোমাকে ইন্টারভিউ করছি, তুমি একটা জিনিস সবাইকে একটু বলে দাও যে একজন সাধারণ স্ট্রিম থেকে হঠাৎ করে ব্লগ করে হয়ে ব্লগার হয়ে যাওয়া আর একটা মিডিয়া সায়েন্স পড়া স্টুডেন্টের ব্লগার হওয়ার মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, এটা আমি এইটা তুমি একটু স্পেসিফিক্যালি বলো। এটা আমি ফার্স্ট একটা টাস্ক দিয়েছি, আরেকবার বলে দিই। প্রথমে একটা বলেছি, আরেকবার বলে কারণ দিই। এরা বেশিরভাগই ভাবে যে এদের কাছে ক্যামেরা আছে, মোবাইলে ক্যামেরা এটা আছে, বলেছি। এদের কিছু পড়াশোনা করার দরকার নেই, এরা যে কোনো দিন মার্কেটে গিয়ে ব্লগ করে ফেলতে পারে। একদম ফার্স্ট টাইম এটা আমি বলেছি, রেকর্ডটা পরে ব্লগটা সাথে দেখবেন। আমি এটা ম্যাম যেটা বললো এই বিষয়টাকে আরেকবার ঘুরিয়ে বলছি। একটা মিডিয়া সায়েন্স বা একটা টেকনিক্যাল স্টুডেন্ট যে হাতে কলমে শিখছে, বুঝছে, এডিট শিখছে, ক্যামেরার ব্যবহার শিখছে, সিনেমা নিয়ে কালচার হচ্ছে, টেলিভিশন নিয়ে চর্চা হচ্ছে, সেই স্টুডেন্টটা যেটা শিখতে পারবে সেটা কিন্তু দুম করে মোবাইল ফোন নিয়ে কালকে ঠিক করে অন করে দিলাম সে পারবে না। তার কারণ তার কাছে সেই আইডিয়াটা তো ক্লিয়ার নয়। আমি কি বললাম যে আমার সময় ব্লগ ছিল না যখন আমি পাস আউট করছি, কিন্তু কি ছিল, ভিজুয়াল মিডিয়াম ছিল, যেটা চর্চা হচ্ছে বারবার। ভিজুয়াল মিডিয়াটা ছিল যেখানে অডিও ভিজুয়ালে একটা প্রজেক্ট তৈরি হচ্ছে, সেটা দেখছি, সেটা সিনেমা হতে পারে, সেটা এখন ব্লগ হতে পারে। একটা মিডিয়া সায়েন্স স্টুডেন্টের কিন্তু একটা ব্লগার হওয়া কিংবা কন্টেন্ট ক্রিয়েটর হওয়া, ভিজুয়াল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর হওয়া অনেক বেশি ইজি, কারণ আমরা শিখছি। তো আমরা তো তমালদার ঘরে গিয়ে এডিট গুলো দেখেছি যে কাট পয়েন্ট কাকে বলে, আমরা তো বুঝেছি যে এটা কাট, এটা স্টোরি লাইন। একটা ব্লগ যখন লাইফস্টাইল হয় তার কি স্টোরি থাকে না? থাকে, প্রত্যেক দিন একটা করে স্টোরি থাকে, না হলে সে ব্লগটা হয় নাকি? তো সেই স্টোরি টেলিং যে স্টাইলটা আছে সেটা তো বুঝতে হবে যে আজকে আমার গল্প কি, সকাল থেকে উঠে আজকে আমি কি করবো, আমি আজকে কলেজ যাবো, কোলে মার্কেট থেকে আসতেছি, এই তো একটা স্টোরি তোমাকে বলতে হবে। যে রোজ যাদেরকে দেখে আমরা মুখ চেপে চলে বন্ধ, কিন্তু আসলে ওরা কত পরিশ্রম করে, মানে এটাও তো একটা কন্টেন্ট। তো অনেক বেশি সুবিধেতে আর কি, মানে অনেক বেশি যাকে বলবো অ্যাডভান্টেজ আছে, 100% আগেও বললাম। এবং ওই ম্যামেদের থেকে স্যারদের থেকে চর্চাটাকে বাদ দিও না, যে কি করবো সব কেউ জানতে পারে না, তোমরাও জানো না, আমরাও জানি না, তখনও জানতাম না, আজও কম জানি, ওনাদের থেকে কম জানি। তো ওই মোবাইল ফোন হাতে আসলেই যে ব্লগ হবে, এটাতে একটু আগেই বললাম খুব ভুল ধারণা। কারণ ওই যে বললাম না, চালিয়ে দিয়ে হাই, তারপরেই তো বাই, তারপর হাইয়ের পরে আর কিছুই বলতে পারছে না, কারণ প্র্যাকটিস নেই না। তো নিজেরা এই প্র্যাকটিসটা রাখো। বলছি একটা ভিডিওতে তো থাম্বনেলটা একটা ম্যাটার করে। ভীষণ matter করে। থাম্বনেল একটা ভিডিওকে কিভাবে অ্যাট্রাকটিভ বানাচ্ছে বা একটা কন্টেন্টকে কিভাবে রিচ বানাচ্ছে? দেখো দু রকম করে অ্যাট্রাকটিভ বানানো যায়। একটা হচ্ছে ফেক নিউজ, ঢপ মেরে দিলাম, মানে খুললে কিছুই নেই। কিছুই নেই, এবার বলেছি আর দেখিয়ে দিলাম আর একটা, যেটা হচ্ছে খুব বাজে পদ্ধতি। আর আরেকটা থাম্বনেলের হচ্ছে তোমার বিষয়বস্তুর সাথে তোমার থাম্বনেল একদম অ্যাপ্রোপ্রিয়েট। তুমি আজকে যে টপিকটা বানিয়েছো যে লকডাউনের পরে প্রথম দিন কলেজ, এইটার থাম্বনেল তো সেরকমই হতে হবে, তাই না? তো এইটা থাম্বনেলের সাথে যদি তোমার টাইটেল, তোমার বিষয়বস্তু, তোমার কন্টেন্ট, থাম্বনেল এন্ড কন্টেন্ট যদি দুটো সুন্দর করে ম্যাচ করে, সেই ভিডিওর কিন্তু ভবিষ্যৎ ভালো থাকবে। প্রথম দিনই খুব ভালো ভিউ না হলো, ভবিষ্যৎ ভালো সেই ভিডিও। আর এখন তো বোধহয় কাস্টমাইজ হয়ে গেছে না বিপাল, এখন তো ইয়েও হয়ে গেছে, মানে তুমি চুজ করতেও পারবে প্রথম দিন থেকে। আগে তো আমাদের তো ওই চারটের মধ্যে একটা চুজ করতে হতো, এখন বোধহয় কাস্টমাইজ করে দিয়েছে প্রথম দিন। ফুড ব্লগিং এর বিষয় যেটা আমি করে থাকি, আমি তো শুধু ব্লগ আলাদাভাবে সেগমেন্ট ভাগ করার কিছু নেই, যে যেটা করতে ভালোবাসে। ফুড ব্লগিং এর ব্যাপারে যদি ফুড ব্লগিং করো, বারবার ট্যাগ করে করে এই বারবিকিউ নেশন, এই অমুকের মিষ্টি, এই ডেকাসলেন, এইগুলো বারবার লাগানোর কিছু নেই। তার কারণে এইগুলো লাগালে কিছু হবে না, ওগুলো 50,000 1 লাখ লোক লাগিয়ে ফেলতে চায়, ওতে লাভের লাভ কিছু নেই। বড় ওটাকে চেঞ্জ করে দাও, যদি ডেকার্স লেনে খেতে যাও এরকম কিছু দিয়ে দাও, শুনেছিলাম নেতাজি নাকি এখানে চা খেতে আসতো, এটাকে আরো ইন্টারেস্টিং করে দাও। এই জিনিসগুলোকে ইউজ করো যাতে কিনা বাঙালির ইমোশন যেখানে জড়িয়ে আছে, এবং সেটা মিথ্যেও নয়, সেটা সত্যি, সেই বাঙালির ইমোশনটাকে ব্যবহার করার চেষ্টা করো। কলকাতা কিন্তু আর্ট এন্ড কালচার দিক থেকে তো অনেক বেশি সমৃদ্ধ, এটা তো মানতেই হবে। সুতরাং ব্লগের মধ্যেও যদি সেই মানগুলো একটু থাকে ভালো, ওই সারাক্ষণ শুধু মানে তারাও ঠিক আছে করছে, কিন্তু তবু একটু মানটা বজায় রাখা, যে আমি কি করছি এবং কেন করছি।
তাহলে সবার সব জানা হয়ে গেছে। আর কিছু যদি জানার থাকে zilowatfilms@gmail.com আমার অফিসিয়াল ইমেল আইডি, সেখানে গিয়ে আমাকে মেল করবে আশা করছি। আর ওই জর্জ কলেজের বিষয়টা একটু মেনশন করে দিও, সেখানে আমি অ্যান্সার করবো, ঠিক আছে? Thank you, Shomo, for this wonderful session. The time has come to express my respect and gratitude to the college authority, especially our Registrar of Academics, George College, Professor Shandipam Ghosh. And I convey my heart-like thanks to Mrs. Manoli Bhattacharya and the whole placement department. This department is the backbone of all the departments which are running successfully under the umbrella of George Group. Thanks to all the sub-staffs for their relentless support, and last but not the least, the students. Thank you everyone for being here today. And thanks to Shomo again for making time for the college, for making us together. This is the first time after the pandemic we are gathering together. The whole media science department is together over this particular room. It's because of you. Thank you. Okay, thanks. এইটাতে অনেক ক্লাস করেছি, এই রুমটাতে আমরা। এই রুমটা আমার খুব প্রিয় রুম ছিল, মানে এটা একটা ব্যালকনি মতো ব্যাপার ছিল, এরকম নেমে তারপরে আবার ঠিক। স্যার ভালো, প্রচুর ক্লাস করেছি। এক একটা সেমেস্টারের সময় ক্লাস চেঞ্জ হয়ে যেত অনেক সময় সুবিধা মতো, এইটাতেও ছিল এক সময়। যে কতটা যে আমি মজা পাচ্ছি। আর এই পুরোনো বাড়িগুলো অ্যাজ ইট ইজ, যেহেতু এটা শিয়ালদা স্বাভাবিকভাবে একটা শহরের কেন্দ্রবিন্দু, প্রাণকেন্দ্রই বলা যায়, সেক্ষেত্রে বাড়িঘরগুলো তো চেঞ্জ হবে না। এমনকি এই বাড়িগুলোও স্মৃতির সাথে জড়িয়ে আছে। কলেজে এসেও বিরিয়ানি খাচ্ছি, এবং ভিপালের আজকে পেট খারাপ, আমি ওকে দেখি একা খাবো, তো খাই আর কি। এখানে কোনো রিভিউ টিভিউ হবে না, শুধু খাওয়া হবে। খাই বাকি কথা পরে হবে। সোমা ম্যামের আমার এই ডকুমেন্টারিটার কথা মনে আছে, হাওড়ার ফেদারকক ফ্যাক্টরি, সেই উলুবেড়িয়াতে গিয়ে আমরা করেছি। আমি যতগুলো এখনো পর্যন্ত ডকুমেন্টারি গেছি, আমি যদি তখন থেকে ভাবতাম ব্লগিং বলে কোনো কনসেপ্ট আছে, তুই ভাবেন কতগুলো ব্লগ করতাম। প্রচুর ব্লগ হতো, ওই কত কন্টেন্ট আমি ক্রিয়েট করতাম। শুধু তাই না, আমি এরকম দেখেছি পুরোনো অনেক মানুষের আর্কাইভাল যেগুলো সেটা কোনোদিনও ডকুমেন্টারি ছাড়া ভাবিনি, সেইগুলো এখন নানান ফর্মে ছাড়ছেও। একটা জিনিস দেখবেন, ওই 90s এর যখন পুরোনো বলিউড গসিপ গুলো ছিল, লেহারি টিভি বলে একটা চ্যানেল ছিল, তারা মোস্ট ভিউড চ্যানেল। ওইগুলো আমরা তখন ইয়ে দিয়ে কি বলে ভিএইচএস ক্যাসেট পাওয়া যেত। আপ দেখ রে আজ সলমান খান কা প্রিমিয়ার হো রহা, এরকম করে বলছে পিছন দিয়ে, সে মনে হয় বিয়ে বাড়িতে ঢুকছে, এরকম সব মাথা নিচে করে রসনা করছে। এখন ওইগুলোই স্ক্রল করলে, ফেসবুকে স্ক্রল করলে ওই জিনিসগুলোই আসে। ম্যামের সাথে আমি গিয়েছিলাম বিরাতে গিয়ে ম্যাম সেখানে একটা বাড়িতে একজনের সাথে মৃৎশিল্পী ছিল, তাদের সাথে আর কি সারাদিন বসে মাটি টাটি নিয়ে ঘাটাঘাটি করতো। সেখানে গিয়ে আমরা কোথাও ম্যাম তো ক্লাসেও ছোট তাই নাকি? সেই জায়গাটা কিন্তু তৈরি হয়েছে। তুমি ভাবো না, কেন দেখবে না, পৃথিবীর এমন কোনো ভিডিও নেই যে ওখানে নেই। তুমি এমন একটা কিছু লেখো, তোমার যদি ল্যাটিন আমেরিকান স্ট্রিট ফুড, এটা ভুট করে খুব ভাবতে পারবে, কিন্তু ও ঠিক বের করে এনে দেবে ল্যাটিন আমেরিকান কি স্ট্রিট ফুড। মানে এইরকম যদি অ্যাক্সেস করা একটা বস্তু থাকে, আবার সেই লোকটা পরের মুহূর্তে মনে হয় আমি এসব দেখবো না হয়, আমি এক্ষুনি ওয়ার্ল্ডটা তোমার ঘরে আমি এক্ষুনি ঠুমরি শুনবো ফট করে চালিয়ে দিলাম। কিংবা আমি খাবার প্রসঙ্গে যদি বলি, ওই চপমুড়ি কোথায় বিখ্যাত, এই বাঁকুড়া জেলা চপমুড়ি, মানে ল্যাটিন আমেরিকা থেকে বাঁকুড়া জেলা এক সেকেন্ডে নিয়ে চলে আসছে। একটা সেমিনার হলো, সেখানে সবার সাথে একটা গল্প গুজব হলো, এবং প্রত্যেকে ব্লগ দেখে আমার নিয়মিত দর্শক, এটা আমার কাছে একটা অনেক বড় পাওয়া, বিশেষ করে স্যারেরা ম্যামেরা। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু বলুন সাবস্ক্রাইব করতে, আপনাদের সাবস্ক্রাইব না করলে তো
ব্লগ করা যাবে না। এক্স্যাক্টলি, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আমরা দেখেছি, আমরা আরো সবাইকে দেখতে বলছি, সবাই দেখুন। যারা যাদের কাছ থেকে শিখেছি তারাই রিভিউটা কিন্তু ভালো দিল। সুতরাং সাবস্ক্রাইব করতে হবে, পাশে থেকে বেল আইকনটাও প্রেস করতে হবে, আর প্রচুর প্রচুর কমেন্ট করতে হবে কেমন লাগলো। আর আমার বাকি চ্যানেলগুলো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ সমস্ত লিঙ্ক আছে, সেখানে গিয়ে কানেক্ট করে নিতে হবে। এবং আজকের সেমিনারটা দিয়ে সত্যি যে মজাটা পেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটাও দেখে কেমন লাগলো সেটাও জানাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।